সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। আমাদের দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশে ছোট্ট একটি দৃশ্যে তিনি অভিনয় করেছিলেন 1956 সালে। তারপর অনেক ছবিতেই তিনি অভিনয় করেছেন, মাত্র 3টি ছবি তিনি পরিচালনা করেছেন। কিন্তু এই 3টি ছবির মাধ্যমে তিনি আমাদের চলচ্চিত্রের শিল্পে পরিচালক হিসেবে একটা শক্ত আসন পোক্ত করেছেন। তিনি আমাদের অতি শ্রদ্ধেয় আলী কৌসার। পরিচালক, প্রযোজক, অভিনেতা আলী কৌসারকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা। তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1956 সাল, আব্দুল জব্বার খানের প্রথম ছবি, বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পেয়েছিল 3রা আগস্ট। এই ছবিতে ছোট্ট একটি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। আমাদের আজকের অতিথি আলী কৌসার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আপনাদের দোয়ায় ভালোই আছে। আমরা অত্যন্ত আনন্দিত, আপনাকে আমরা অতিথি হিসেবে আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি। আপনি কষ্ট করে এসেছেন। আমি কষ্ট করে আসিনি, এখানে আমি সুন্দর মন নিয়ে এসেছি আপনাদের কাছেই। আমি যেন আমার ঘরে এসেছি, আমার এইটাই মনে হচ্ছে। প্রথমেই জানতে চাইবো অনেক দিন আগের কথা, জি। সাংস্কৃতিক অঙ্গনে কি করে এলেন? আমার ভাই আলী মনসুর, আমাদের চলচ্চিত্র জি, এবং জি, সাংস্কৃতিক অঙ্গনে একটি সাংস্কৃতিক। উজ্জ্বল নাম। উনি 21শে পদকপ্রাপ্ত, উনি বাংলা একাডেমি পদকপ্রাপ্ত, আরও অনেক কিছু। আলী মনসুর বললে সবাই চিনতেন এক বাক্যে। রেডিও এবং মঞ্চে তার হ্যাঁ, জুড়ি ছিল রেডিও না। মঞ্চে উনি ছিলেন বাঘ বলতে গেলে। জি। তো ওনার হাতে আমার প্রথম হাতে খড়ি হয়েছিল নাটকের মাধ্যমে। সে নাটকটা ছিল পোড়ো বাড়ি। সেই পোড়ো বাড়িতে প্রথম আমি অভিনয় করি নাটকে। তো এই নাটক যখন মঞ্চস্থ হলো, আমি নিজেও জানতাম না এত প্রশংসিত হবে আমার। আর সেখানে ছিল আপনার শওকত আকবরের গিন্নি মুক্তা আকবর। জি। সে আমার সাথে অভিনয় করতো এই নাটকে। এই চরিত্রে, একই চরিত্রে প্রায় দুজনে আমরা 100 নাইট অভিনয় করি সেই আমলে। সেই আমলে। এটা মঞ্চস্থ হতো কোথায়? আড়ায় পাড়ায়, মঞ্চে, তারপরে এতে ওইটা কী বলে মাহবুব আলী ইনস্টিটিউট। আচ্ছা। মাহবুব আলী ইনস্টিটিউটে হতো। তারপরে আস্তে আস্তে আমার ভাবি ছিলেন, যার কাছে মানুষ হয়েছি, রাফিয়া মনসুর। জি। উনি উদয়শঙ্করের ছাত্রী ছিলেন। জি। প্রখ্যাত রবিশঙ্করের সাথে, নৃত্যশিল্পী। হ্যাঁ, রবিশঙ্করের সাথে অনেক নৃত্য পরিবেশন করেছেন উনি। উনি আমার নাচও শেখাতেন সাথে সাথে। তো আগে আমরা জানতাম যে অভিনয় শুধু করলে হবে না, নাচও জানতে হয় অভিনয়ের সাথে। অভিনয়টার সাথে নাকি নাচ লাগে। জি। তো এই এই চিন্তা করেই নাচ প্রথম প্র্যাকটিস করতাম। চলচ্চিত্রে কি করে এলেন? চলচ্চিত্রে এলাম মুখ ও মুখোশ দিয়ে শুরু করি। মুখ ও মুখোশ দিয়ে মুখোশে, হ্যাঁ। তারপরে তো জানাজানি। জি। জানাজানিতে অভিনয় করলাম অনেক দিনের চেনায়। জানাজানিতে একটা বেকার লোকের অভিনয় করেছিলাম। আর অনেক দিনের চেনায় করেছিলাম একটা আধ্যাত্মিক গানের একটা মানে ফকির টাইপের। এবং সেই সময় যারা অভিনয় করতেন, জি। আমাদের চলচ্চিত্রের প্রতিকৃত যাদেরকে বলি, কাজী খালেক, ফতে লোহানী, তাদের সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। ফতেল রানী ভাই আমার একটা ফিল্মে অভিনয় করেছিলেন আর আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আমাদের বাড়ি যেতেন সৈয়দ শামসুল হক সাহেব, ফতেল ওয়ানি সাহেব, কাজী খালেক সাহেব, আলতাফ মাহমুদ সাহেব, প্রায় যেতেন। সুরকার। সুরকার। অনেক দিনের চেনার পরিচালক ছিলেন খান আতাউর রহমান। আতাভাই সম্পর্কে যদি একটু বলতেন, এখনকার প্রজন্মের অনেকেই হয়তো কিছুই জানে না। এই লাইনের যদি যারা
মানে কৃতি ব্যক্তি, তাদের সম্বন্ধে যদি আমরা মানে না জানি, তো এটা তো দুঃখজনক ব্যাপার। এটা খান আতাউর রহমান সাহেব কী ছিলেন সেটা তো বলার অপেক্ষা লাগে না। ওনার প্রথম ছাত্র আমি আর মনিরুল আলম, বিটিভির জি, তখন বিটিভি, পাকিস্তান হ্যাঁ, টেলিভিশনের। অত্যন্ত ভালো মানুষ ছিলেন উনি। নির্মমভাবে আমরা তাকে হারিয়েছি, হ্যাঁ, তিনি প্রাণ নির্মমভাবে উনি, দিয়েছেন। এটা খুব দুঃখজনক। আতাভাই একাধারে স্ক্রিপ্ট রাইটার ছিলেন, একাধারে সুরকার ছিলেন, একাধারে অভিনেতা ছিলেন, একাধারে প্রডিউসার ছিলেন। তিনি যে কি ছিলেন না সেটাই তো বলা যায় আর না। তার অভিনয় তো না, বলাই তার যায় না। অভিনয়ের কথা তো সে, ওনার ধারা আলাদা ছিল, সেই জন্যই আজকের উনি বেঁচে আছেন, না তো থাকার কথা না। আতাভাইয়ের মতো আর কারোর জন্ম হবে কিনা আমি জানি না। তুমি থাইকো সদা হুঁশিয়ার। চার না পয়সা দিবি, তোকে পুরো গানটা শোনাবো। তুমি থাইকো সদা হুঁশিয়ার, তুমি থাইকো সদা হুঁশিয়ার, এই দুনিয়ার লীলা বোঝা ভার। 1966 সালে আতা ভাইয়ের আরো একটি ছবিতে আপনি কাজ করলেন, রাজা সন্ন্যাসী। জি, তখন পাশাপাশি দুটি ছবি হচ্ছিল, ভাওল সন্ন্যাসী এবং রাজা সন্ন্যাসী। একটু যদি ঘটনাটা বলতেন। তখন এটা দুই পার্টি আরম্ভ করলো। একটা হচ্ছে আজিজুর রহমান আর আমরা মানে আমরা বেশ কয়েকজন ছিলাম। আমি ছিলাম, আলী মনসুর সাহেব ছিলেন, রাফিয়া মনসুরও ছিলেন। তো ওই আমরা কম্পিটিশন করে আমাদেরটাই প্রথম শেষ হয়েছিল। শওকত আকবর সাহেবের সাথে আপনি অনেক কাজ করেছেন। ও আমার ডাইরেক্টর অনেক নাটক করেছে। হাসান ইমাম এবং আনোয়ার হোসেনকে আমি নিয়ে এসেছিলাম এই লাইনে প্রথম। এটা আমার গর্ব লাগে। তাই? হ্যাঁ, হ্যাঁ, আমরা অবশ্যই। অনেকেই জানি না, আমরা জানি না। যেমন তোমার আমার বলে একটা ছবি জি। হচ্ছিল হামিদ ফিল্মস থেকে। জি। তো ওইখানে প্রথম আলী মনসুর সাহেব ছিলেন ওই ছবির ডিরেক্টর। তা আমি আনোয়ার হোসেনকে নিয়ে গেছিলাম ওখানে। কোথায় পেলেন তাকে? আমি প্রম্পটার ছিলাম তো। জি। তো ওর আর মাটির মানুষ না মাটির ঘর এরকম একটা ছবিতে, এই নাটকে আমি প্রম্পট করছিলাম, আপনি ফিল্মে অভিনয় করবেন? তো বললো যে আমার কে ফিল্মে নেবে, আমার মতো লোকের, আমি অভিনয় জানি নাকি, এই ওরে করে বলতো না, বাচ্চার মতো। তাহলে আমি নিয়ে যাবো, হলো হলো, না হলো না হলো। তো ওই নিয়ে গিয়েছিলাম। সেদিন সৈয়দ শামসুল হক সাহেব ছিলেন আর আলী মনসুর সাহেব ছিলেন। আলী মনসুর সাহেব আর সৈয়দ শামসুল হক সাহেব দেখে আলাপ করছে যে কোন রোলটা দিলে ভালো হয়। ভাই বলছে যে ভিলেনটাই দেওয়া হোক ওরকে। কদিন পরে দেখি ভাইকে চেঞ্জ করে মহিউদ্দিন সাহেবকে নিলেন। ও ডিরেক্টর চেঞ্জ হয়ে গেল। আর ডিরেক্টর চেঞ্জ হয়ে গেল, রাইট। এরপরে যে কথা বলবো সে কথা বাংলাদেশের চলচ্চিত্রে সবাই জানেন। 1967 সাল, নবাব সিরাজউদ্দৌলা, আপনার আবিষ্কার সেই আনোয়ার হোসেন, আমাদের মুকুটহীন সম্রাট, হ্যাঁ, এবং আপনিও সেখানে কাজ করলেন। আমি সেখানে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তাই তো চিফ অ্যাসিস্ট্যান্ট লিখতেন, সহযোগী পরিচালক লিখতেন। কলরেডি থেকে আপনার ওই রেকর্ডগুলো আমি এনে দিলাম আতাভাইকে। আর বই শচীন এনে সেনগুপ্ত, দিলাম, অনেকগুলো বই এনে দিলাম। শচীন সেনগুপ্তেরটা। শচীন সেনগুপ্তটা মেন ওইটা। তারপরে সেকেন্দার আবু জাফরের একটা বই এনে দিয়েছিলাম আমি, সিরাজউদ্দৌলা। আচ্ছা। এই দুইটা নাটক আমি এনে দিয়েছিলাম আতাভাইকে। ছবিটা রিলিজ হলো এবং সারা বাংলায় ঝড় তুললো। সেই সময়ের অনুভূতির কথা একটু যদি বলতেন, যে আতা ভাই কি ফিল করছিলেন, আপনারা কি ফিল করছিলেন? যখন এই ছবিটা রিলিজ দিল তখন বলল যে ছবিটা তো ক্লিক করেছে কসার, ভালো ছবি যাবে, আর দুটো পয়সাও পাবো। আচ্ছা ভাই কিছু পয়সা পেলে খুব খুশি হতেন যে আর একটা কিছু করতে পারবেন। এইটাই আমার সবচেয়ে ভালো লাগতো আতা ভাইয়ের। আপনার কাছ থেকে আমরা জানতে পারবো জহির রায়হানের সঙ্গে আতা ভাইয়ের সম্পর্কের কথা। জহির রায়হানের সাথে তো আতা ভাইয়ের খুব ভালো সম্পর্ক। আমি কিন্তু প্রথম জহির রায়হানের কাছে গিয়েছিলাম আচ্ছা। অ্যাসিস্ট করার জন্যে। তো ওই জহির ভাইয়ের কাছ থেকে আবার আতা ভাই আমাকে ওখান থেকে নিয়ে চলে এলো, বললেন না তুই আমার কাছে থাকবি। আপনার পরিচালিত প্রথম ছবি গায়ের বধূ 1971 সালে মুক্তি পেল। জি জি। পরিচালনায় আপনি এলেন, অভিনয় করতেন বেশিরভাগ সময়, হঠাৎ পরিচালনায় কেন এলেন? ওটা প্রথম হাবিবুর রহমান সাহেবের লেখা তো নাটক, কিন্তু এটা গায়ের বধূ নাটক ছিল। তো
তো ওটা ওনার করার কথা ছিল। তো ঠিক তারপর ওই যে যে মানে স্কেলে বলতে পারেন নাটকটা করা দরকার, এই ফিল্মটা করা দরকার, সেটা ঠিক ওনার এতে ছিল না, আয়ত্তে ছিল না। তখন আমাকে ওই ডেকে নিয়ে প্রডিউসার যিনি ছিলেন মান্নান সাহেব, উনি বললেন যে কসার ভাই আপনাকে করতে হবে। আমি ঠিক আছে, আমি করব, তবে হাবিব ভাইকে আমি বলবো যে। তা হাবিব ভাই আর আসেনি, আমিও যাইনি, ডেকেছিলেন আর কি। তারপর আমি ডাইরেকশন, তখন শুটিং হয়নি। এবং এটা তো তারকা সমৃদ্ধ ছবি, হ্যাঁ। শিল্পীদের সম্পর্কে যদি একটু বলতেন। ওই ছবিতে তো কবরীও ছিল, রাজ্জাকও ছিল। এরা ইন্টারভেলের পরে ইন করেছে কবরী, রাজ্জাক। তা আমি যখন ছবিটা করি তখন আমি আজিজুর রহমানকে বললাম একবার, আজিজ, জি, ওকে বললাম যে আমার তো ইন্টারভেলের পরে আসছে রাজ্জাক, এটা কোনো এফেক্ট করবে নাকি রে? বলে পাগল লাগছে তুই, ইন্টারভেলের পরে তোর এই ছবি চলবে না, তোর রাজ্জাককে দেখার জন্য পাগল হয়ে যাবে পর্দায়। না, আমার গল্প কিন্তু খুব ভালো রে, আর আমি গল্পের উপরে তোর ছবিটা করছি। তখন ওই করলো, আমাকে বললো যে তুই দেখ, চিন্তা করে যা। তারপর আমি ওই বশির হোসেন ছিল সম্পাদক, সম্পাদনায় ছিল, বলে না না একদম পারফেক্ট। তারপর ওই ছবি তো হিট করে গেল। এবং এই যে সেকেন্ড হাফে কবরী ম্যাডাম আসলেন, রাজ্জাক ভাই আসলেন, ওরা ছবি দেখার পর কি বললেন? কবরী তো বোধহয় দেখেছে কি শুনেছে, শোনার পরে আমার কাছে ফোন করেছিল, বলে যে আপনার ছবিতে হিট হয়ে গেছে। তো রাজ্জাক তো, ওর বিশ্বাস ছিল, রাজ্জাকের আমার বিশ্বাস, ওটা ভালো শিল্পী এবং খুব ভালো ভালো মনের মানুষ। সে রাজ্জাকের তুলনা কারণ হয় না, মনের দিক থেকে অনেক বড়। সে এখনো পর্যন্ত আমার জিজ্ঞেস করে বলে তোর খাওয়া পড়া ঠিক মতো আছে তো? আমি হ্যাঁ, বলে বাস যা। বন্ধুর মতো একদম। না, আমার সাথে তুই তুই বলে কথা হয়। স্বাধীনতার পর মুক্তি পেল মোস্তফা মেহমুদের ছবি, আপনি অভিনয় করেছেন। হতে কি, আমি তো সেটে থাকতাম, তো এসে দৌড়ে এসে আমাকে বলতো যে আপনার একটু করতে হবে। আপনি তার আগে বোধহয় একটা ছবিতে জানেন কিসে কাজ করি, আপনি আমার হিট আর্টিস্ট, এটা বলতো। এবং মোস্তফা মেহমুদ আপনার সাথে খুব ভালো একটা সম্পর্ক ভালো আছে। ভালো, হ্যাঁ ভালো সম্পর্ক ছিল, শিক্ষিত ছেলে, ভালো ছিল। এরকম ছেলে তো থাকলে তো আরো অনেক ছবি হতো, ভালো ভালো ছবি হতো। সেও অভিমান করেই চলে গেল এই লাইন থেকে। আপনাকে কষ্ট করতে হবে না, প্রয়োজন বোধে পুলিশ আমরাই ডাকবো। পারমিশনের অর্ডারগুলো আমাদের হাতেই রয়েছে। ওগুলো আমি দেইনি। কোন মহারাজার কোন নন্দন দিয়েছে সেগুলো দেখবার দরকার নেই, আবার শুধু আপনাকে দিতে হবে। এবং এক্ষুনি দিতে হবে। আলবত দিতে হবে। এক মাঠ বসিয়ে দিয়েছে। বসাবো না, দরকার হলে কোর্ট কাছারি এখানে বসিয়ে দেবো। 1973 সাল, নায়ক রাজ্জাক তৈরি করলেন রংবাজ, জহিরুল হকের ছবি পরিচালনা, এবং মজনু ভাইয়ের প্রযোজনায় এই ছবিটি মুক্তি পেল। আপনিও এখানে অভিনয় করেছেন। আমি অভিনয় করেছি একটা পাগলের রোলে, প্রেমের পাগল। প্রেম করতে গিয়ে সে মানে বাধা পেয়েছে, তাতেই সে পাগল হয়ে গেছিল। আমাকে রাজ্জাক বলে তুই হলে গিয়ে দেখে আয়, তোর কি অবস্থা, মানুষ দেখবে তা কি করছে তোর হাততালি। জানতে চাইবো আমাদের জহরদার সম্পর্কে এবং মজনু ভাই সম্পর্কে। মজনু তো অত্যন্ত প্রিয় মানুষ আমার ছিল, আমার সাথে ওই রাজ্জাক, মজনু, বিনয়ী এবং অমায়িক। বিনয়ী অমায়িক, ভালো ছেলে সে। আর জহরদা? জহর তো আমরা কমলাপুরে এক জায়গায় থাকতাম, ওখান থেকে নাটক বলেন, রবীন্দ্র জয়ন্তী, আমরা আবার ওখানে পার্মানেন্টলি করতাম জসিম জয়ন্তী। আচ্ছা, এটা আমরা, উনি বেঁচে থাকতে খুব গুণী ব্যক্তি ছিল, আমাদের চেয়ে গুণী ব্যক্তি ছিল সে। তৎকালীন সে তো ভালো, আমরা তাকে অকালে হারিয়েছি। হ্যাঁ, অকালে হারিয়েছি। যে আমাদের আরেকজন গুণী পরিচালক, চিত্রনাট্যকার কাজী আজিজ একদম আমাদের আড়ালে চলে গেছেন। কাজী আজিজের ওই একটা গান আছে না, এখানে আপনিও তো বলতে পারবেন বোধহয়, চোখের উপরে লিখেছিল। জি, এটা তো ওই গানটা তো ফেমাস, সেদিন একজন এমপিও গেয়েছে, চোখ যে মনের কথা বলে। হ্যাঁ, ও তো খুব ভালো গুণী ছেলে ছিল। ও আর আমি আবার একসাথে পড়াশোনা করেছি একই স্কুলে, একই স্কুল। উনি এবং আজহার ভাই মিলে চোখের জলে করেছিলেন। হ্যাঁ, চোখের জলে করেছিল, চমৎকার একটি ছবি। হ্যাঁ। কাজী আজিজ ভালো ক্রিকেট খেলতো। একবার হলো কি, স্কুলে ওই ক্রিকেট খেলা হবে ক্লাস 10-এর সাথে ক্লাস 9-এ, বলে যে আমার নাম দিয়ে দিয়েছে। আমি ওর জীবনে ক্রিকেট খেলাও দেখিনি, বুঝলেন, ও আমার নাম দিয়ে দিয়েছে। ও দেখি কি সুন্দর করে মারছে, এইরকম করছে, এইরকম করছে। আমার কাছে আমি এগুলো তো আমি পারবো না, আমি মারতে পারবো, লাগলে লাগলে, না লাগলে না লাগলে। মেরেছে কেন? কেন খিদে পেয়েছে। জানিস আমি কে? আমি এই বস্তির মালিক।
এ কথা আমি একদিন বলতাম, এখন দেখছি গোটা পৃথিবীটা আমার। কেসটা সুবিধার না দিয়ে দাও না তোমার ধমকাচ্ছিস কেন? আছে তোরা টিভি, আমাদের নেই, আমরা আপনার দ্বিতীয় ছবি 1973 সালে মুক্তি পেল বধূ মাতা কন্যা। হ্যাঁ এটি একটি বাণিজ্য সফল ছবি, শাবানা ম্যাডাম ছিলেন। হ্যাঁ, সাবানা ছিল আর উজ্জ্বল। জি। এটাও হিট ছবি হয়েছিল আমার, এবং সব ক্লাসের লোক নিয়েছিল, আপার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, তিনটি পেয়েছিলাম আমি। 74 সালে আপনি করলেন ভাই বোন। ভাই বোন, এটাও একটা আলিমুল সাহেবের লেখা নাটক। একটা জিনিস আমার কাছে খুবই বিস্ময়ের বিষয় মনে হয়, 72, 73, 74 পরপর 3টি ছবি রিলিজ পেল আপনার, 3টি ছবি বাণিজ্য সফল ছবি, তারপরে কোথায় হঠাৎ করে আপনি হারিয়ে গেলেন আচ্ছা, পরিচালক হিসেবে? ফ্যামিলিগতভাবে এটা বলতে পারেন একটু হয়েছিল, উন্ড হয়েছিলাম আমি। আর অন্য কোনো রকম না, যেটা উন্ড হয়েছিলাম ওটা আমার কাছে খারাপ লেগেছিল, তা আমি ছেড়ে দিয়েছিলাম। ওই যে বললাম না আপনাকে, আমি একদিন বসে বসে একটা ম্যাচের কাটি দিয়ে একটা জ্বালিয়ে, ওইটাতে জ্বালিয়ে আমার সব মানে ডান্সের ডকুমেন্ট অনেক কিছু ছিল। উত্তম কুমারের সাথে আমার ছবি ছিল অনেক, আমি পায়ে সালাম করছি। আর উত্তম কুমার বাবু আমাদের খুব ফ্যামিলি মেম্বার ছিলেন, উনি আমার বড় ভাইয়ের ক্লাস ফ্রেন্ড ছিলেন, স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত। একটা জিনিস জানতে চাচ্ছি, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। জীবনে প্রচুর অভিনয় করেছেন, 3টি উল্লেখযোগ্য ছবি আপনি পরিচালনা করেছেন। আপনার পছন্দের এদেশের কিছু অভিনেতা অভিনেত্রীর নাম জানতে চাই এবং কিছু পরিচালকের নাম জানতে চাই। আমাদের দেশে? জি, অবশ্যই আমাদের দেশে। প্রথমে তো কাজী খালেকের নাম বলতে হয়, যেটা আমরা স্টেজে পেয়েছি, মানে অসম্ভব অসাধারণ একটা মানে অভিনেতা ছিলেন। মুক্তা আকবরের কথা বলা যায়, বুঝলেন? মুক্তা আকবর, তুলিপ বলে একটা ছেলে জি ছিল। জি জি জি, অসাধারণ, আপনি তো চিনবেন, অসাধারণ, আপনি অবশ্যই তুলিপ বলে ভালো আর্টিস্ট ছিল সে। সিরাজুল্লাহ মিরন হয়েছিলেন। মোস্তফা, গোলাম মোস্তফা, তারপরে শওকত আকবর, আনোয়ার হোসেন, আনোয়ারা একটা মানে এটা তো কি বলবো, আনোয়ারা একজন মানে কঠিন অভিনেত্রী। সে যে রোলে দেন ওর চেয়ে আমি তো আর চোখে দেখি না কারণ, সত্যি কথা বলতে কি। পরিচালক হিসেবে কাদেরকে পছন্দ আপনার? আশা ভাই তো এ তো প্রশ্নই ওঠে না, বলতেই হবে। তখন মুস্তাফিজ ভাইরা ওরাও এক ধরনের ছবি বানাতেন, ওনারাও ভালো কমার্শিয়াল যে ছবি, ওনাদের যে আইডিওলজি ছিল সেটা ঠিকই ছিল। ক্যাপ্টেনও ভালো ছবি করতেন। কাজী জহির সে তো হিট ছবি দিয়েছে, এখন দেখলে মনে হয় যেন নাটকের মতো মনে হয়। আমারও ছবি দেখলে ওইরকম মনে হয় যে এসব জায়গাতে একটু এত লাউড কেন বলিয়েছি, তখন যে পাবলিক দিত এটাই করতাম। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আর বিশেষ করে চ্যানেল আয়ের যারা, আমি তো নামও বলতে পারবো না, যারা আমার এই প্রোগ্রামটার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল আই সত্যিকারের আমাদের দেশের মঙ্গল বয়ে আনে, অমঙ্গল বয়ে আনেনি। সুন্দর মন আছে, সুন্দর মনের পরিচয় আছে, অসুন্দরকে ঝেড়ে ফেলে চ্যানেল আই। চ্যানেল আয়ের সর্বাঙ্গীন সুন্দরের জন্য আমি অভিনন্দন জানাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। তুমি থাইকো সদা হুঁশিয়ার, তুমি থাইকো সদা হুঁশিয়ার, এই দুনিয়ার লীলা বোঝা ভার। হোস না রে তুই দিশাহারা, মনে সাহস লয়া উইঠা দাঁড়া, নইলে হবি রে তুই সর্বহারা, কানবি বসে বারে বার, এই দুনিয়ার লীলা বোঝা ভার। তুমি থাইকো সদা হুঁশিয়ার, তুমি থাইকো সদা হুঁশিয়ার।